আদারওয়াইজ আমরা নতুন কন্টেন্ট শুরু করব। জিনিসটা সিম্পল ছিল, আমার ধারণা তোমাদের পড়লেই বুঝতে পারবে। এখন যদি যে কোনো সময় প্রবলেম থাকে আমরা ক্লাসে অ্যান্সার করে দিতে পারি। আমরা নতুন কন্টেন্ট শুরু করি। Introduction to text compression. Different types of text compression techniques. তারপরে আমরা দেখব কিছু ইনফরমেশন থিওরি, যেটা আগেও দেখেছিলাম, কিন্তু আজকে আবার এটা একটু রিপিট করব। আজকে কনটেক্সটে সেটা গুরুত্বপূর্ণ, সেজন্য বোঝানোর জন্য। এরপর কিছু এক্সাম্পলস দেখব। ক্লাসটাতে খুব বেশি দূরে এগোতে পারি নাই, দেখি তোমাদেরটা কতটুকু যাওয়া যায়। ক্লাসটাকে যতটুকু দিয়েছি ততটুকু কভার করে তোমাদেরকে আসলে ফিক্স এনকোডিং পর্যন্ত কভার করেছিলাম কোন ক্লাসটাতে। সেটাই টার্গেট। ইন্ট্রোডাকশন টু টেক্সট কম্প্রেশন। এখানে আমরা দেখতে পারি যে কম্প্রেশন জিনিসটা কি। কম্প্রেশন বা কম্প্যাকশন ইজ এ টেকনিক that minimizes the redundancy contained in a message. And to use the available bandwidth as efficiently as possible. It is also to use the storage capacity as efficiently as possible. So compression জিনিসটা কি, to minimize the redundancy কি জিনিস এটা বোঝানোর জন্য আমরা আসলে ইনফরমেশন থিওরি থেকে কিছুটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দিতে হবে আমাদেরকে। রিডান্ডেন্সিটা জিনিসটা কি, we just cannot eliminate the redundancy মানে অপশন করে বলে রাখি হচ্ছে some extra bit added with the original information. তো তোমরা যখন চ্যানেল কোডিং করছো, হ্যামিং কোড, সিআরসি, তখন দেখেছো আমরা কিছু এক্সট্রা বিট যোগ করি। এই এক্সট্রা বিট গুলো যোগ করি, সেটা ইনফরমেশনের সঙ্গে নতুন কোনো ইনফরমেশন ঠিকই অ্যাড করে না, কিন্তু অ্যাডিশনাল পারপাস সার্ভ করে। দে আর অ্যাডেড অন পারপাস, তাদের ইচ্ছাকৃতভাবে যোগ করা হচ্ছে। ঠিক আছে, সো উই জাস্ট ক্যান নট এলিমিনেট অল দ্য রিডান্ডেন্সি এলিমিনেট করে দিলে ফুললি উই আর গোইং টু লুজ সাম ইউটিলিটি, কিছু সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। তারপরে কম্প্রেশনের মূল টার্গেট থাকবে এই সমস্ত জায়গা যেখানে আমরা মূল কোনো ইনফরমেশন নাই, সেগুলো কিভাবে কমায় আনতে পারি। ফলে সোর্স কোডিং কম্প্রেশন জিনিসটাকে আমরা একটা খুব সুন্দর নাম দিয়ে বলি সোর্স কোডিং। আর রিডান্ডেন্ট বিট যোগ করে যে এরর ডিটেকশন কারেকশন করা হয় সেটাকে বলা হয় চ্যানেল কোডিং। কম্প্রেশন মানে হচ্ছে ডাটাগুলোকে রিডান্ডেন্সি বাদ দেওয়া ডাটা থেকে, আর চ্যানেল কোডিং মানে হচ্ছে রিডান্ডেন্সি যোগ করা। সো দেয়ার উইল বি এ ট্রেড অফ বিটুইন দিস টু টেকনোলজি। ওকে, যেখানে আমাদের মনে করো যে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, খুব নয়েজি চ্যানেল, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা কি করবো বলো, চ্যানেল কোডিংটাকে গুরুত্ব দেবো। চ্যানেল কোডিং শুড বি রোবাস্ট, আমাদের অনেকগুলো বিট যোগ হলে আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু যেখানে ধরো চ্যানেলটা খুব ভালো, ঠিক আছে, তখন আমরা কি করবো, যে আসলে যে চ্যানেলটা অত নয়েজ নাই, সেক্ষেত্রে আমরা রিডান্ডেন্ট বা এরর কারেকশন ডিটেকশনের জন্য অত বেশি রিডান্ডেন্ট বিট যোগ না করে আমরা কম্প্রেশনের দিকে ঝুঁকবো। ডাটাটা কিভাবে কম্প্রেস করে বেশি ডাটা পাঠানো যায়, ফলে বিট রেট ভালো হবে, ব্যান্ডউইথের এফিশিয়েন্টলি ইউজ হবে। এই ধরনের কিছু ইস্যুগুলো আমাদের ডিজাইন করার সময় চলে আসে। তোমরা বলতে পারো স্যার এটা তো কমিউনিকেশন সার্কিট, আমরা তো সবাই কমিউনিকেশনই আমাদের করবো না, আমরা তো স্যার পাওয়ার ইঞ্জিনিয়ার হবো, আমরা বিএসআই ইঞ্জিনিয়ার হবো, ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করবো। কিন্তু এখন তোমরা যে এরাতে আসছো, ঠিক আছে, সেটা আইওটির জন্য। তো তোমাদের এখন চিপ ডিজাইনকেও চিন্তা করতে হয় যে আমার কমিউনিকেশন কোন একটা চিপের সাথে সে কিভাবে কমিউনিকেট করবো। কোন একটা ডিভাইসে সেই চিপটা আছে, একটা গাড়ির চিপ কোন একটা গাড়ির সাথে কমিউনিকেট করতেছে তাদের স্পেস অ্যালোকেশন করার জন্য। সে কোন কোন রাস্তাগুলো খালি আছে সেটা সে দেখে নিচ্ছে, কোথায় স্টোরেজ লোকেশনটা, মানে সরি স্টোরেজ না, মানে পার্কিং লোকেশন লটটা খালি আছে সেই জায়গাটা সে দেখে নিচ্ছে। ইভেন তোমার যেগুলো একদম সাদামাটা ইলেকট্রিক্যাল যন্ত্র এখন আমরা দেখি আইওটি, সেগুলো সাদামাটা থাকতে পারে, যেমন লাইট ফ্যান, they don't have any intelligence, পাওয়ার এটা নরমাল ডিভাইস। আমরা যেদিকে যাচ্ছি আইওটিতে, সেটা বলা হচ্ছে কি যে তাদের কিছু ইন্টেলিজেন্স থাকবে, তারা এমন ভাবে ইউজ হবে যে যেটা
পাওয়ার সেভিং হবে, তাই না? তারা বুঝতে পারবে যে কখন জ্বলতে হবে, কখন লিখতে হবে, তাদের কিছু ডাটা গুলা কন্টিনিউসলি একটা সেন্ট্রাল সিস্টেমে পাঠাতে হবে, সেন্ট্রাল সিস্টেম থেকে ডাটা তারা রিসিভ করবে। দেয়ার ইজ এ কমিউনিকেশন। সো তুমি জাস্ট ক্যান নট এসকেপ কমিউনিকেশন, ঠিক আছে? এখন কমিউনিকেশন এসকেপ করার কোনো ব্যাপার নেই। কমিউনিকেশনে একটা ফিল্ডে না, সব ফিল্ডে ডিফিউজ হয়ে গেছে। তো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য যে তোমরা স্যার আমাদের কমিউনিকেশনে ভালো লাগে না, আমাদের কোনো প্রয়োজন নাই, এই কথাগুলো যদি বলে মনে না আসে সেজন্য। কারণ যেটা মানুষ মনে করে এটা আমার প্রয়োজন নাই, সেটার প্রতি তার কোনো আগ্রহ লাগে না, সেটা সে শিখতেও পারে না। এই কথাটা আমার বারবার আমাকে প্রশ্ন, আমি প্রথম যেদিন শুনছি তারপর থেকে এই কথাটা আমি যতবার করি যেখানে পারি সেখানে বলি। A thoughts, sorry, a mind cannot be taught, it only learns. মানুষকে মানুষের মনকে কিছু আহ, শেখানো যায় না, সে শুধু শিখে না, যেটা পছন্দ হয় সেটা শিখে না। তো এই জন্য আমরা বুঝতেছি কম্পিটিশনটা আমাদের খুব প্রয়োজন। যদি আমাদের মন বুঝে তাহলে আমাদের জন্য শেখা সহজ হবে, যদি মনে করি না যারা আছে তাদের লাগবে, তাহলে আমাদের শিখতে কঠিন হবে। Anyway, এখন আসলে কম্পিটিশন করে আমরা কি লাভ পাই? আমরা we are going to use the bandwidth efficiently, এই কথাটা তো চলেই আসছে। স্পেস সেভিং হবে 20 থেকে 50%, স্পেশালি ফর টেক্সট ফাইল। এই কথাগুলো এখানে লেখা আছে, তাই না? টেক্সট ফাইলের ক্ষেত্রে 20 থেকে 50% পর্যন্ত স্পেস সেভিং হবে। এবং গ্রাফিক্যাল ডাটা যেগুলো হচ্ছে ভিডিও অথবা ইমেজ, সেগুলোর ক্ষেত্রে 50 থেকে 90%। এই যে একটা লং রেঞ্জ 20 থেকে 90%, এই ভ্যারিয়েশনটা, এত লং রেঞ্জ ভ্যারিয়েশনটা কেন? কারণ হচ্ছে যে যাকে আমরা কম্প্রেস করব সেই ডাটাটা, however with the file types consisting largely of random bit patterns, যেখানে পাশাপাশি ডাটাগুলোর ভিতরে কোরিলেশন খুব কম, ঠিক আছে? যাদের র্যান্ডমনেসটা বেশি তাদেরকে কিন্তু বেশি কম্প্রেস করা যায় না, ঠিক আছে? আর যাদের র্যান্ডমনেসটা খুব বেশি না, র্যান্ডমনেসটা খুব বেশি না, মানে তাদের একটা কোরিলেশন আছে, খুব স্লো ভ্যারিং কিছু প্যাটার্ন আমরা যদি ডিটেক্ট করতে পারি বা রিপিটেটিং প্যাটার্ন দেখতে পারি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? দেয়ার উইল বি মাচ মোর কম্প্রেশন, আপ টু 90% পর্যন্ত কম্প্রেশন আমাদের হতে পারে। সো এই সমস্ত বিষয়গুলো আমরা আসলে এক্সপ্লোর করব, কখন বেশি কম্প্রেশন করা যাবে, কখন কম্প্রেশন করা যাবে না, কতটুকু করা যাবে। এই পর্যায়ে আমরা কিছু বেসিক থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে আইডিয়া নিই। টেক্সট কম্প্রেশন করার চারটা পদ্ধতি আছে। হচ্ছে লজিক্যাল বা ফিজিক্যাল কম্প্রেশন পদ্ধতি, মানে দৃষ্টিকোণ থেকে দেখা যায়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, তাহলে হচ্ছে লজিক্যাল বা ফিজিক্যাল কম্প্রেশন। আরেকটা হতে পারে তোমার সিমেট্রিক, অ্যাসিমেট্রিক, লসি, লসলেস। আর ডিকশনারি বেসড যদি হয় কম্প্রেশনটা, ডিকশনারিটা কি জিনিস আমরা কয়েকটা ক্লাস পরে বুঝবো। সেক্ষেত্রে ডিকশনারিটা কি অ্যাডাপটিভ নাকি, এটাকে চেঞ্জ হয় নাকি, নাকি স্ট্যাটিক নাকি সেমি অ্যাডাপটিভ, আগে স্ট্যাটিক ছিল আস্তে আস্তে সেটাকে ইনক্রিজ করা হচ্ছে, এই ধরনের যদি কোনো সিস্টেম থাকে সেরকম কম্পিটিশন আমরা একটা দেখতে পাবো। তো লজিক্যাল ভার্সেস ফিজিক্যাল কম্পিটিশনটা কি? লজিক্যাল কম্পিটিশনটা আসলে ডিপেন্ড করে তার সিমান্টিক বা মিনিং এর উপরে, কনটেক্সটটা যে ইনফরমেশনটা আমরা নিচ্ছি সেটা কেমন ভাবে তার মিনিং এর দিকে খেয়াল রেখে সেটা কম্প্রেস করা হয়। যেমন দেখো, যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটাকে আমরা ইউএসএ দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। তো ইউএসএ বলে দিলে আমাদের কিন্তু মুখস্থ রাখতে হয় না, আমরা মাথায় আমরা খুব সহজে এটা একটা রিভার্স প্যাটার্ন বের করতে হবে। ইউএসএ দে শুড কি কন্টেইন সাম ইন্টেলিজেন্ট মিনিং, তাই না? তাদের সিমেন্টিক একটা ভ্যালু থাকতে হবে। সিমেন্টিক কথাটা আসে মিনিং থেকে, এটা এটা মিনিংফুল একটা ওয়ার্ড দিয়ে এই ইউটাকে রিপ্রেজেন্ট করতে হবে। যেমন এই ইউএসটি যদি আমরা বলি তখন সবাই চিন্তা করে আসলে কি বোঝাচ্ছে, আমরা নতুন একটা অ্যাপ্লিকেশন পেলে আমাদের সাধারণত মুখস্থ রাখতে হয় না, আমরা একবার শুনতেই সেটা খুব সহজে আমাদের ব্রেইনে ম্যাপ করে ফেলতে পারি, কারণ এটা ইন্টেলিজেন্ট মিনিং এর সাথে রিলেটেড। আসলে মুখস্থ করার বিষয়টা তোমরা দেখবে যে কোনো কোনো কিছু সারা জীবনে ভুলে না, আর কোনো কোনো জিনিস বারবার মুখস্থ করেও থাকে না। যেটা হচ্ছে কোনো কিছুর সাথে রিলেট করে তোমরা মুখস্থ করবা, সেটা কখনো ভোলা হয় না, মানুষ সেটা কখনো ভুলে না। আর যখন তোমরা কোনো কিছুর সঙ্গে রিলেট করো না, এমনি শুধু মুখস্থ করো, তাহলে সেটাকে, যেমন ট্রান্সফরমারে যদি মনে করি জিজ্ঞেস করি, ট্রান্সফরমারে যদি আমরা হাই সাইড থেকে, ঠিক আছে, ইম্পিডেন্স মেজার করি, ইম্পিডেন্সটা বেশি হবে নাকি লোয়ার সাইড থেকে যে ইম্পিডেন্সটা মেজার করি সেই ইম্পিডেন্সটা বেশি হবে, তো বলতে পারবা?
মানে এটা তোমাদের পাওয়ারের পছন্দের টপিকস হওয়ার কথা। পাওয়ার যদি আমরা এরকম হায়ার সাইড থেকে আমরা ইম্পিডেন্সটাকে মেজার করি সেটা বেশি হবে নাকি লোয়ার সাইড থেকে বেশি মেজার করি সেটা বেশি হবে? স্যার এত সহজ কোশ্চেন উত্তর আমরা দিই না। হ্যাঁ, তো যা হোক হায়ার সাইড থেকে বেশি হবে, ঠিক আছে। তো এটা হাই সাইডে হাই রেজিস্ট্যান্স, লো সাইডে লো রেজিস্ট্যান্স, এভাবে করে আমরা করতে পারি বিভিন্ন ভাবে। কারেন্ট কোন দিকে বেশি ফ্লো করতেছে, কারেন্ট কোন দিকে কম ফ্লো করতেছে, সেটা দিয়ে আমরা মিডিয়েট করতে পারি। কিন্তু যদি কেউ শুধু মুখস্থ করে রাখে, আচ্ছা স্যার জিজ্ঞেস করছে হাই, তখন এটা কি হবে, এটা তো হাই হবে না লো হবে, মনে রাখা তো কঠিন। কিন্তু সে নর্মালি মুখস্থ করে তাহলে কিন্তু টাফ হবে তার জন্য। কিন্তু যদি সে রিলেট করে নেয় কনটেক্সট গুলোর সাথে, তাহলে কিন্তু তার জন্য মনে রাখা সহজ হবে। সেই জন্য অ্যাব্রিভিয়েশন কিন্তু আমরা বললেই করতে পারি, বার্ডেন। এটা দেখে আমরা সহজে মিলা ফেলতে পারি। কোনো একটা জায়গায় থাকলে যে কোনো ব্র্যাকেট ধরো বা অন্য কোনো টিআইইউ, এমএসইউ, এই টার্মগুলো শুনলে ওর সাথে সাথে কি কি হতে পারে সেগুলো বের করে ফেলতে পারি। This is a compression that is achieved using the semantic, the meaningful representation of the compressed entity. Compressed entity গুলোকে একটা মিনিংফুল রূপ দেওয়ার মাধ্যমে আমরা সেটাকে এবং মিনিংফুলি এটাকে মানে আসলে রিপ্লেস করার মাধ্যমে আমরা কি করতে পারি, কম্প্রেশনটা পেতে পারি। এটা লজিক্যাল কম্প্রেশন বলা হয়। সিমান্টিক্স বা মিনিংটাকে এখানে গুরুত্ব দেওয়া হয়, তাই তো। আরেকটা হলো সিনট্যাকটিক, সেন্টেন্স গঠনের বা ইনফরমেশন ঠিকমতো প্রকাশ করার জন্য যে রুলগুলো আমরা ফলো করি সেগুলা যদি, যেমন সেন্টেন্সটাকে ইনফরমেশনটাকে একটু চেঞ্জ করে দিলাম, তাহলে একই মিনিং সে ফলো বিয়ার করতেছে, বাট আমরা ফিজিক্যালি সেই সেন্টেন্সটাকে চেঞ্জ করে দিচ্ছি, ইনফরমেশনটাকে চেঞ্জ করে দিচ্ছি টু রিপ্রেজেন্ট ইট ইন এ কনসাইজ ফরম্যাট। যেমন ইট ওয়াজ জন হু ওর হিজ বেস্ট স্যুট টু দ্য ডিনার লাস্ট নাইট, এখানে আমরা বলতে পারতাম জন ওর বেস্ট স্যুট টু দ্য ডিনার। এইভাবে করে কমপ্লেক্স সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স ফরম্যাট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। দিস ইজ এ সিনট্যাকটিক অ্যাপ্রোচ। ফিজিক্যালি ইনফরমেশনটাকে চেঞ্জ করে দেওয়া হবে, সিম্যান্টিকে ফিজিক্যালি চেঞ্জ করা হয় না মেসেজটাকে, বরং লজিক্যালি চেঞ্জ করা হয়, টেম্পোরারিলি একটা রিপ্লেসমেন্ট দিয়ে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি। তো দিস আর দ্য টু টাইপস অফ কম্প্রেশন টেকনিক দ্যাট ইজ ইন ইউজ। আমরা সেটা ইউজ করে থাকি মোস্টলি এটা ইন নন ইলেকট্রনিক কমিউনিকেশন। এবার দেখো সিমেট্রিক কম্প্রেশন আর অ্যাসিমেট্রিক কম্প্রেশন, এটার মানেটা কি? সিমেট্রিক যখন হয় ট্রান্সমিটার এবং রিসিভারে, সোর্স এনকোডিং হবে, সোর্স ডিকোডিং হবে, দুইটা একই রকম কস্ট হবে, একই রকম সাইজ লাগবে, মেমোরি সাইজ, সার্কিটের সাইজ, সবকিছু একই রকম বা খুব কাছাকাছি। যেমন সিআরসি, আমরা চ্যানেল এনকোডিং এর কথা যদি বলি, সিআরসি তে ট্রান্সমিটিং সাইডে একটা ভাগ হয়, হুবহু সেই কাজটা রিসিভিং সাইডেও হয়, সাইক্লিক ডিটারমিনেন্স চেকে, ফলে তাদের কমপ্লেক্সিটিটা সমান। এটাকে বলা হয় সিমেট্রিক এনকোডিং। কিন্তু কখনো কখনো দেখা যায় কি যে ট্রান্সমিটিং সাইডের থেকে সাধারণত রিসিভিং সাইডটা অনেক বেশি কমপ্লেক্স হয়। কেন? ট্রান্সমিটিং সাইডে কোনো চ্যালেঞ্জ নেই, এখানে নয়েজ দ্বারা কোনো ডাটাটা চেঞ্জ হয়ে যায় না, তাই না? কিন্তু রিসিভিং সাইডে নয়েজ দ্বারা এফেক্টেড হয়, সেই নয়েজের আবার বিভিন্ন রকমের প্যাটার্ন আছে, কনভলিউশনাল নয়েজ, অ্যাডিটিভ নয়েজ, মাল্টিপ্লিকেটিভ নয়েজ, এন্ড সো মেনি ডিফারেন্ট টাইপস অফ নয়েজ। সেগুলোর কারণে ডাটাটা ডিফারেন্ট ওয়েতে চেঞ্জ হয়ে যেতে পারে। সেই কারণে যখন এরকমভাবে চেঞ্জ হয়ে যায়, সেখান থেকে অরিজিনাল ডাটাটাকে রিট্রিভ করার জন্য রিসিভিং সাইডের অপারেশনটা ইট মে বি মাচ মোর কমপ্লেক্স, মাচ মোর টাইম কনজিউমিং, much more costly. So that will be a asymmetric compression method. So symmetric বললে ট্রান্সমিটার এবং রিসিভিং সাইডে একই ধরনের আমরা এনকোডিং কমপ্লেক্সিটি ফেস করব। অ্যাসিমেট্রিক যদি বলা হয় তাহলে রিসিভিং সাইডে সাধারণত আমরা বুঝতে পারবো যে সাধারণত একটু মাছ মোর কমপ্লেক্স আমরা পদ্ধতি ফলো করতেছি ডিকোড করার জন্য। এখানে ডিকশনারি বেস যে কম্প্রেশন গুলো আছে সেটা কি জিনিস এখন ভালো করে বুঝবো না, কয়েকটা ক্লাস পরে সেই জিনিসটা আমি ভালো করে বুঝবো। ডিকশনারি, ট্রান্সমিটিং সাইডে একটা কোড বুক থাকে, রিসিভিং সাইডে একটা কোড বুক থাকে, এটাকে ডিকশনারি বলা হয়। কোন একটা ডেটাকে পাঠানোর সময় সেই বাইনারিতে কি দিয়ে রিপ্রেজেন্ট করবে সেটা কোড বুকে লেখা থাকে, এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়। এই কোডটা ট্রান্সমিটিং সাইডেও থাকবে, রিসিভিং সাইডেও থাকবে। যদি এই ডিকশনারিটা স্ট্যাটিক হয়, ডেটা চেঞ্জ হবে না, ঠিক আছে, এবং
প্রিডিটারমাইন কতগুলো প্যাটার্ন এখানে থাকে, তখন আমরা সেটাকে বলবো নন অ্যাডাপটিভ মেথড। স্ট্যাটিক হফম্যান কোডিং, যেটা আমরা দেখতে ক্লাস কালকে নেক্সট ক্লাস শিখবো ইনশাআল্লাহ, তখন আমরা দেখবো যে দ্যাট ওয়াজ এ স্ট্যাটিক বা নন অ্যাডাপটিভ মেথড। আচ্ছা, অ্যাডাপটিভ কম্প্রেশন মেথডের ভিতরে এলজেডব্লিউ মেথড হতে পারে, ডাইনামিক হফম্যান কোডিং হতে পারে। সেখানে কোনো ডিকশনারি প্রথম থেকে রিসিভার ট্রান্সমিটারের কাছে থাকবে না, কিন্তু যখন একদম ম্যানুফ্যাকচারিং এর পর থেকে যত সে কমিউনিকেশন করতে থাকবে, তত সে আস্তে আস্তে নিজের ডিকশনারিটা বাড়াইতে থাকবে। ইনপুটস অফ টাইম ডিকশনারি উইল গ্রো লার্জার এন্ড লার্জার। কিন্তু মজার বিষয় হলো এই ডিকশনারিটা ট্রান্সমিটিং সাইড থেকে রিসিভিং সাইডে পাঠানোর প্রয়োজন হয় না। যেই পদ্ধতিতে ট্রান্সমিটিং সাইডে সেটা জেনারেট করে, ঠিক সিমিলার পদ্ধতিতে রিসিভিং সাইডেও সেটা জেনারেট করতে থাকে। সো দিস ইজ এ ভেরি মানে ইন্টেলিজেন্ট অ্যাপ্রোচ অফ জেনারেটিং ডিকশনারি। এটা সোর্স এনকোডিং এর একটা খুব চমৎকার পদ্ধতি। তো আমরা দেখবো এই অ্যাডাপটিভ কম্প্রেশন পদ্ধতিটা কিরকম। সেমি অ্যাডাপটিভ হয় যে হ্যাঁ, বেসিক একটা ডিকশনারি দুইজনের কাছে আছে, বেসিক একটা পদ্ধতি, বেসিক একটা ডিকশনারি ট্রান্সমিটারের কাছে আছে, রিসিভারের কাছে আছে। বাট ইন কোর্স অফ টাইম এই ডিকশনারিটাকে দে ক্যান increase the content of this dictionary. এটা হচ্ছে তোমার সেমি অ্যাডাপটিভ কম্পিটিশন মেথড। আরেকটা যেটা সেটা হচ্ছে লসলেস ভার্সেস লসি কম্পিটিশন। In lossless procedure, the encoding and decoding of data to be compressed is performed in such a way that the original data remains unchanged after completion of the process. The information in the compressed data is fully preserved. মূল কথা হচ্ছে যখন আমরা কম্প্রেস করেছি, তখন কম্প্রেস করার পরে যে কম্প্রেস ডাটা পেয়েছি, ডাটাটা ছিল ডাটা, তো আমরা কোনো একটা অ্যালগরিদম ইউজ করে সেটাকে ডাটাকে কমপ্লেক্স ডাটা পেয়েছি, সেটাকে যদি আমরা, এটা এনকোডিং ছিল, ডিকোডিং করার পরে যদি হুবহু সেম ডাটাটা ফেরত পাই, তাহলে এটাকে আমরা বলবো লসলেস, কোনো লস হয়নি। আচ্ছা, আর লসি কম্প্রেশন যদি হয়, তাহলে হবে কি যে আমরা যখন ডিকোড করব, we are not going to get the all the information that was previously contained in the original data. কিছুটা ইনফরমেশন উইল বি লস্ট, কিন্তু সেই ইনফরমেশনটা কখনো কখনো লস্ট হলেও সেটা খুব বেশি প্রবলেমেটিক হয় না, ঠিক আছে, সেটা কোনো প্রবলেম হয় না। সেটা সাধারণত এই লসি কম্প্রেশনটা সাধারণত ইউজ করা হয় অডিও ভিডিও কম্প্রেশন, কিংবা আপ টু সার্টেন এক্সচেঞ্জ ইমেজের ভিতরে ব্যাকগ্রাউন্ডে যদি অনেক বেশি রিডান্ডেন্সি থাকে, তখন আমরা সেটা ইউজ করতে পারি। কিন্তু আমরা লসলেস কম্প্রেশন মেথড ফর টেক্সট এন্ড প্রোগ্রাম ফাইলস এর জন্য আমরা লসলেস কম্প্রেশনটা ইউজ করি। এখানে এক একটা ক্যারেক্টার যদিও তাদের বাল্কি সাইজটা ছোট, ইনফ্যাক্ট কম্প্রেশন, কিন্তু যখন অনেক দিনের ডাটা একসাথে জমে যায়, তখন তো কি হয়ে যায়, অনেক বড় সাইজ হয়। ধরো এখন আমি দেখতে পাচ্ছি যেটা একটা, যদি টেক্সটটাকে শুধু পাঠাই বা ছবিটাকে পাঠাই, টেক্সটের সাইজটা অনেক ছোট হবে, তাই না? তো কিন্তু দেখা যায় যে কখনো কখনো টেক্সটের ডাটাও অনেক বড় হতে পারে। কিন্তু এই ডাটাগুলো যতই বড় হোক, তখন সেটাকে কম্প্রেস করার জন্য একটা কোনো বুদ্ধি আমাদের বের করতে হবে। সেই কম্প্রেশনটা ইট শুড বি সামথিং লাইক দ্যাট, এটা লসলেস। কেন? যদি একটা দশমিকের সংখ্যা যদি মিস হয়, দশমিকটা মিস হয়ে যায়, 10.00, দশমিকটা মিস হয়ে গেলে কি হবে, মনে হবে 1000 এটা একটা বিশাল, শুধু 1000 দিয়ে বুঝলাম, যদি লাখের ঘরে হয়, কোটির ঘরে হয়, সো ইট উইল বি এ বিগ প্রবলেম। সো এই জন্য আমরা এখানে লসলেস কম্প্রেশন টেকনিকটা ইউজ করব টেক্সট। এই লসলেস এর বিষয়টা বুঝতে গেলে, তো লসলেস এর বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে ইনফরমেশন থিওরি, যেমন আমরা একটু আগে বলেছিলাম রিডান্ডেন্সির ব্যাপারটা বুঝতে গেলে ইনফরমেশনের প্রয়োজন, থিওরি, ঠিক তেমন লসলেস কম্প্রেশন কতক্ষণ পর্যন্ত আমরা পেতে পারি সেটার একটা বিষয় আমরা এখানে অ্যাড্রেস করব, যে জিনিসটা আমরা প্রিভিয়াসলি আগে শেষ ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম। একই জিনিস এখানে আলোচনা করব, কিন্তু আজকের কনটেক্সটটা আরেকটু স্পেসিফিক ফোকাসড, যে আমরা রিডান্ডেন্সি বলতে কি বুঝি সেটাকে ভালো করে তুলে ধরতে চেষ্টা করব, এবং তখন আমরা লস বেস কম্প্রেশন পাবো কি শর্ত পুরা করলে, সেটা আমরা আসলে ফার্স্টে খুঁজতে যাচ্ছি। তো এখানেও আগের মতো কতগুলো টার্ম চলে আসে, মেসেজ, আচ্ছা, তারপর অ্যালফাবেট, এনকোডিং, কোড ওয়ার্ড, রিডান্ডেন্সি, এগুলো হচ্ছে মেইন কি ওয়ার্ড যেগুলো আমাদেরকে ইনফরমেশন থিওরিতে ইউজ করতে হয়। অ্যালফাবেট হচ্ছে কি,
সেটা আমরা পরবর্তী স্লাইডে ছবির মাধ্যমে দেখি। যে দুইটা ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটার আর একটা রিসিভার। তো এই ট্রান্সমিটার থেকে যা যা কিছু পাঠানো হবে সেগুলা এই সমস্ত ক্যারেক্টার দিয়ে কনসিস্টেড। নো আদার ক্যারেক্টার উইল বি ইউজড। So receiver is expecting nothing other than the sequence of A, B, C, D. So this is the alphabet set. এটাকে বলা হচ্ছে অ্যালফাবেট। আর এই অ্যালফাবেট গুলা দিয়ে আমরা কি করব? মেসেজ বানাবো। এদের যে কোনো ধরনের কম্বিনেশন, যে কোনো ধরনের একটা কম্বিনেশন, কয়েকটা অ্যালফাবেটকে সাজিয়ে, অ্যালফাবেটের কতগুলো মেম্বারকে সাজিয়ে আমরা একটা মেসেজ তৈরি করব। হ্যাঁ, কিছু কিছু সময় আমরা সিমান্টিক ভ্যালুটাকে গুরুত্ব দিব, যে যে কোনো অর্ডারটাকে আমরা নিব না, যেটা সাপোজ ব্যাড, ক্যাট, এগুলাকে নিব, এবিসি এ নিব না। কোনো কোনো ট্রান্সমিটারের ক্ষেত্রে সেই রেস্ট্রিকশনটা থাকতে পারে, সবগুলাতে থাকবে সেটা নাও হতে পারে। যে কারণ এ বি, এটারও একটা মিনিং থাকতে পারে, যে প্রথম দুই অপশন এ বি, তারপর সি ডি, এগুলা কিন্তু একটা সিমান্টিক ভ্যালু থাকা উচিত মেসেজের ভিতরে, যে কোনো একটা মিনিং ক্যারি করা উচিত, তাই না? সেটা এখানে বলা হয়েছে। তো এখন দেখো যে মেসেজটাকে আমরা চিনলাম, অ্যালফাবেটকে চিনলাম। মেসেজের সংখ্যা কত হবে? অ্যালফাবেটের সংখ্যা হবে কিন্তু ফাইনাইট, মেসেজের সংখ্যা কত হবে? ইট ক্যান বি ইনফাইনাইট। এখানে তোমার, কারণ যতগুলা রিপিটেটিং প্যাটার্ন, এখানে কোনো লিমিট করে দেওয়া হচ্ছে না। যদি সিমান্টিক ভ্যালুর উপর গুরুত্ব না দেওয়া হয়, সিমান্টিক ভ্যালু যদি গুরুত্ব করা হয় তাহলে ফাইনাইট হয়ে যাবে, কিন্তু মেসেজ অসংখ্য রকম বানানো সম্ভব এই চারটা অ্যালফাবেট দিয়ে। আচ্ছা, তো এই মেসেজ গুলাকে সাধারণত আমরা বাইনারি কমিউনিকেশন ইউজ করে থাকি। যে কমিউনিকেশন করতে গেলে এগুলাকে বাইনারি ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, তো সেটাকে বলা হয় এনকোডিং টেকনিক বা বাইনারি এনকোডিং টেকনিক। এইটাকে আমরা 00 করে দিলাম, বিটাকে 01, সিটাকে 1011 এইভাবে। আর কোড ওয়ার্ডটা কি জিনিস? যে কোনো একটা মেসেজকে এই বাইনারি এনকোডিং ফলো করে যদি রিপ্রেজেন্ট করা হয় তাহলে আমরা সেটা বলবো কোড ওয়ার্ড। সো ওখানে যে সমস্ত টার্মগুলো ছিল, অ্যালফাবেট কি জিনিস, মেসেজ কি জিনিস, এনকোডিং কি জিনিস, কোড ওয়ার্ড কি জিনিস, এটা বুঝতে আমাদের সমস্যা হওয়ার কথা না। এই জিনিসগুলো বুঝতে হয়, এবং সাথে সাথে রিডান্ডেন্সি জিনিসটা কি সেটা আমরা বুঝতে পারি। The part of message that contains no information, that অথবা এক্সট্রা ইনফরমেশন কন্টেন্ট করে, ঠিক আছে? কোনো নতুন কোনো ইনফরমেশন, নো ইনফরমেশন অথবা নো নিউ ইনফরমেশন, এটা একটা টার্ম ইউজ করা, তো নো নিউ ইনফরমেশন, নতুন কোনো ইনফরমেশন সেখানে থাকে না, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে রিডান্ডেন্সি। এই রিডান্ডেন্সিটা তো আমরা ডেফিনিশন দিলাম, কিন্তু ম্যাথমেটিক্যালি এইটাকে আইডেন্টিফাই করা সম্ভব যে রিডান্ডেন্সি কি, সেটা বোঝার জন্য আমরা ইনফরমেশন থিওরি সাহায্য নিচ্ছি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইনফরমেশন থিওরিতে যখন আসি, ইনফরমেশন থিওরি মূল জিনিসটা যেটা ক্লড ই শ্যানন আমাদেরকে বলে দিয়েছে, সেটা হচ্ছে কোনো একটা ইনফরমেশন আমরা কিভাবে মেজার করতে পারি। ইট ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ দ্যাট ইভেন্ট। ইট মে বি এ ইভেন্ট, মানে যেটা রিয়েল লাইফ ঘটনা, অথবা ইট মে বি দ্য অকারেন্স অফ এ ক্যারেক্টার অথবা লেটার, ঠিক আছে? একটা মেসেজ বা আমরা কমিউনিকেশন করতেছি, একটা ক্যারেক্টার কতবার আসতেছে, একটা সিম্বল কতবার আসতেছে, তাদের প্রবাবিলিটিটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা খুব সহজে তার ইনফরমেশন কন্টেন্টটা বের করে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছি যে যেটা ইনফরমেশন কন্টেন্ট hi অফ দ্য এক্স ইভেন্ট xi, ঠিক আছে? যেটা প্রবাবিলিটি অফ অকারেন্স pxi, সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবং এটা একক কতগুলো বলতে পারো? বিটস। তার মানে একটা মেসেজকে, যে মেসেজটা প্রবাবিলিটি মেসেজের একটা পার্ট বা ইউনিট, ক্যারেক্টার কিংবা লেটারকে আমরা যদি তার প্রবাবিলিটি জেনে যাই, তাহলে সে কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে, সেটা এই ইনফরমেশন থিওরির মাধ্যমে আমরা প্রথমত বের করতে পারি। এক নাম্বার জিনিস ইনফরমেশন থিওরিতে এটা বের করতে পারি। লগ 2 ইউজ করা হয়েছে এই জন্য বিটস, কিন্তু যদি এখানে 2 না ইউজ করে 10 ইউজ করা হতো, ইট মে বি ডিজিটস, ডিজিটস লাইকওয়াইজ, ঠিক আছে? এইভাবে করে আমরা টু বাইনারি সিস্টেম এনকোডিং এর জন্য লগ 2 ইউজ করে থাকি।
এটা মাধ্যমে আমরা শিখলাম যে কোনো একটা সিস্টেমের প্রবাবিলিটি is sufficient to measure the information content of that particular event or that particular message unit. এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা ইনফরমেশন কন্টেন্টে, সেটা হচ্ছে এনট্রপি। লাস্ট লাইনটা থেকে খেয়াল করি, the average information content of a message is also referred to as entropy. তো এনট্রপিটা কিভাবে আমরা বের করি তোমরা দেখো যে average information content, টোটাল একটা ইনফরমেশন কন্টেন্ট মেসেজে ডিভাইডেড বাই যতগুলা ক্যারেক্টার দিয়ে যতগুলা মেসেজের এলিমেন্ট আছে, ইউনিট আছে, সেগুলোতে যদি ভাগ করি তাহলে অ্যাভারেজটা বের হবে, সেটা তো আমরা জানি বাই ডেফিনিশন। কিন্তু এখানে কিভাবে বের করা আছে, ইট ইজ অলসো ক্যালকুলেটেড ইউজিং জাস্ট অনলি দ্য প্রবাবিলিটি অফ দ্যাট মেসেজ ইউনিট, বা যে আমরা মেসেজটা নিয়ে কাজ করতেছি, মেসেজের যে ইউনিটটা সেটাকে ক্যারেক্টার বলা হয়, লেটার বলা হয়, সিম্বল বলা হয়, সেই সিম্বলটা যদি আমরা প্রবাবিলিটি অফ অকারেন্স জেনে থাকি পিআই, তাহলে কি করতে পারবো, তার ইনফরমেশন কন্টেন্ট যেমন বের করতে পারি, তার এনট্রপি বের করতে পারি। এনট্রপিটা কি, যখন সে একটা বড় একটা মেসেজ তৈরি করে, তারা অনেকে মিলে অনেকগুলো ক্যারেক্টার মিলে, তখন অন এন অ্যাভারেজ এক একটা ক্যারেক্টার কতগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, সেটা হচ্ছে অ্যাভারেজ ইনফরমেশন কন্টেন্ট। প্রত্যেকটা ন্যাচারালি আসলে প্রত্যেকটা লেটারের একই সংখ্যক বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়নি, কাউকে 2টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, কাউকে 3টা বিট দিয়ে, কাউকে 1টা বিট দিয়ে। কেন রিপ্রেজেন্ট করা হয়েছে, কারণ তাদের প্রবাবিলিটি অফ অকারেন্স ডিফারেন্ট ছিল। কিন্তু যখন আমি এটা পুরো মেসেজটাকে একসাথে নিচ্ছি, পুরো ইনফরমেশনটাকে, তখন কি হচ্ছে, তখন দেখা যাচ্ছে অন এন অ্যাভারেজ প্রত্যেকটা ক্যারেক্টারকে, যেন সাপোজ পুরো মেসেজটাকে আমরা 10টা ক্যারেক্টার দিয়ে রিপ্রেজেন্ট করেছি, সেখানে আছে 10টা ক্যারেক্টার, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারকে অন এন অ্যাভারেজ আমরা একটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করেছি। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি এনট্রপি। তো এটা, দিস এনট্রপি ক্যান বি ক্যালকুলেটেড বা জাস্ট বাই নোয়িং দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ইন্ডিভিজুয়াল ইউনিট অফ দ্যাট মেসেজ অর দ্যাট ইনফরমেশন। সেটা এখানে আমরা খুব মজার একটা ইনফরমেশন পাচ্ছি, যেটাকে বোঝানোর জন্য আমি সাধারণত তোমাদেরকে এর আগের ক্লাসে বলেছিলাম যে একটা গাড়ি বিভিন্ন স্পিডে যাচ্ছে, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার স্পিডে যাচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে। এটা আমরা কিভাবে বের করতে পারি, ব্যাপারটা 1 সেকেন্ড গেছে, এটা 2 সেকেন্ড, তারপর 4 সেকেন্ড, এটাকে আমরা বের করতে এইভাবে, যেটা 2, 3, আমরা বিভিন্ন সব সহজে বের করা যায়। তো একটা অন্য কনটেক্সট দেখতে পাচ্ছি, যেই স্পিডটাতে যাচ্ছে, আমরা টোটাল অ্যাভারেজ স্পিড যদি কেউ বের করতে চাই, সেটাকে এইভাবে করা যাবে, অ্যাভারেজ স্পিড 2 মাইল বেগে সে কতক্ষণ যাওয়ার প্রবাবিলিটিটা কত, 2 ইনটু তার প্রবাবিলিটি, সে 4 এর ভিতরে একবার এসেছে 1/4, এভাবে বের করা যাবে। তারপরে 3 মাইল স্পিডে যাচ্ছে, তার প্রবাবিলিটি কতক্ষণ, সে কতবার এসেছে, এই যে এখানে 1, 4 বারের ভিতরে একবার এসেছে, প্লাস সে 4 মাইল বেগে যে গেছে, কতবার গেছে, 4 ইনটু তার প্রবাবিলিটি 2/4 বাই হাফ, এই হচ্ছে তোমার কি অ্যাভারেজ স্পিডটা। ঠিক এই ঘটনা এখানে ঘটানো হচ্ছে যে দিস ইজ দ্য ইনফরমেশন কন্টেন্ট অফ দ্য ith সিম্বল, সেটা হচ্ছে কত বিট লাগছে, সেটা ওই বিটটা আসার প্রবাবিলিটি কত, এইভাবে করে কিন্তু আমরা অ্যাভারেজটা বের করে ফেলতে পারবো। বের করলাম যে স্যার ঠিক আছে বুঝলাম, বের করলাম, কি লাভটা হলো, ট্রেমেন্ডাস একটা লাভ আছে। আমরা 2টা জিনিসকে আইডেন্টিফাই করতে পারবো। এখন এনট্রপি যখন চিনে ফেলছি, রিডান্ডেন্সিটাকে বুঝতে পারবো, আরেকটা জিনিস বুঝতে পারবো, কতক্ষণ পর্যন্ত একটা কম্প্রেশন মেথড লসলেস হবে, কতক্ষণ পর্যন্ত ইট উইল নট বি এ লসি কম্প্রেশন মেথড। এটা কেন ইম্পর্টেন্ট, টেক্সটের ক্ষেত্রে লসি হয়ে গেলে উই আর গোইং টু লুজ সাম ভ্যালুয়েবল ইনফরমেশন, যেটার কারণে আমাদের অনেক বড় আর্থিক বা অন্যান্য ধরনের ক্ষতি হতে পারে। যেমন একটা এক্সাম্পল দেখেন, মুন, এটা একটা মেসেজ বা ইনফরমেশন কনসিস্টিং অফ 3 ডিফারেন্ট ক্যারেক্টার, সিম্বল অথবা লেটার। তো আমরা দেখতে পাচ্ছি এই 4টার ভিতরে এম এসেছে একবার 1/4 বা 0.25 তার প্রবাবিলিটি অফ অকারেন্স, পি এন এসেছে 4/1 ভাগ, ও এসেছে 4/2 ভাগ বা হাফ। তাদের প্রবাবিলিটি সবার জানা, যদি প্রবাবিলিটিটা আমরা জেনে থাকি, আমরা ইনফরমেশন থিওরি প্রথম তথ্য দিয়ে আমরা খুব সহজেই
তাদের কন্টেন্টটা বের করে ফেলবো, সরি ইনফরমেশন মেজার করে ফেলবো। এই প্রবাবিলিটিতে কতগুলো বিট দিয়ে সেই ইনফরমেশনটা রিপ্রেজেন্ট করে। এম কে রিপ্রেজেন্ট করতে গেলে 2টা বিট লাগবে, ও কে রিপ্রেজেন্ট করতে গেলে 1টা বিট লাগবে, এন কে রিপ্রেজেন্ট করতে গেলে 2টা বিট লাগবে। ঠিক আছে, এখানে দেখো যে যেটার প্রবাবিলিটি বেশি সেটা কিন্তু কম সংখ্যক বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যেটা প্রবাবিলিটি বেশি ছিল সেটা কম সংখ্যক বিট দিয়ে রিপ্রেজেন্ট করেছি আমরা। এবার আসো তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, আমরা কিভাবে এনট্রপি ক্যালকুলেট করি। এই যে এই ইনফরমেশনটা 2 বিটটা এসেছিল, তার প্রবাবিলিটি কত, সেটা দিয়ে আমরা গুণ করলাম। 1 বিটটা এসেছিল, তার প্রবাবিলিটি কত, 2 বিটটা এসেছিল, তার প্রবাবিলিটি কত, এটা তিনজনকে যোগ করলাম 1.5 বিট। দিস ইজ দ্য এনট্রপি। অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা ক্যারেক্টারকে, প্রত্যেকটা সিম্বলকে, প্রত্যেকটা লেটারকে 1.5 বিটস রিপ্রেজেন্ট করা হয়েছে। এনট্রপি আমরা বের করে ফেললাম। তাহলে আমরা এখন যেটা বের করতে পারবো যে এখানে যতগুলো ক্যারেক্টার আসছে, দ্যাট ইজ 4টা ক্যারেক্টার দিয়ে এনট্রপিটি যদি মাল্টিপ্লাই করে কেউ, সে এটা বলতে পারবে যে এটাকে রিপ্রেজেন্ট করতে গেলে 6টা বিট লাগবে। ঠিক আছে, 6টা বিট ইজ সাফিসিয়েন্ট টু রিপ্রেজেন্ট দিস মেসেজ উইদাউট এনি লস অফ ইনফরমেশন। এনট্রপিতে এই কথাটা বলা হয়, উইদাউট এনি লস অফ ইনফরমেশন এই 6টা বিট দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা যাবে। ঠিক আছে, যদি 6টা বিটের বেশি দিয়ে কেউ এটাকে রিপ্রেজেন্ট করে, যেই কয়টা বিট এক্সট্রা ইউজ করেছে, যেমন যদি ASCII কোড দিয়ে কেউ ইউজ করে, এম এর জন্য 7 বিট ইউজ করলো, ডবল ওর জন্য 7 বিট, এরকম 4টা ক্যারেক্টার আছে, প্রত্যেকটার জন্য সে 7 বিট যদি ইউজ করে, তাহলে কি হবে, 4 7 28 বিট হবে, তাই না? 28 বিট। তাহলে ওই ASCII রিপ্রেজেন্ট যেটা আছে, ASCII রিপ্রেজেন্টেশনটা 28 বিট। এখানে রিডান্ডেন্ট বিট, এখন আমরা রিডান্ডেন্সিটাকে চিনতে পারবো। এটার এনট্রপি হচ্ছে এত, কিন্তু তাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে 28 বিট দিয়ে। ফলে দেয়ার আর 22 রিডান্ডেন্ট বিটস। ওই রিডান্ডেন্ট বিটস গুলোকে কমিয়ে আনা যাবে। এটা হচ্ছে প্রথম ইনহেরেন্ট মিনিং বা ইনহেরেন্ট এটা ইমপ্লিকেশন। এই জিনিসটাকে বোঝার জন্য আমরা এনট্রপি ইউজ করি, যে রিডান্ডেন্ট কতগুলো বিট দিয়ে আসলে প্রকাশ করা যেত, কত বিট দিয়ে সেটাকে প্রকাশ করা হয়েছে রিডান্ডেন্ট বিট। তাহলে আমরা এখন চিন্তা থাকবে এই 22টা বিট নিয়ে আমরা কিভাবে এটাকে কমায় ফেলতে পারি। ওগুলা রিডান্ডেন্ট, একই ইনফরমেশন আবার বারবার এসেছে, বুদ্ধি করে ওগুলা কমাইতে হবে। কম্প্রেশনের ক্ষেত্রে এই জিনিসটা আমরা বুঝতে পারি এনট্রপি দিয়ে। আরেকটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। এই 28 বিটের এই মেসেজটাকে কেউ যদি কম্প্রেস করে, ইট শুড নেভার বি কম্প্রেস বিয়ন্ড বা লেস দ্যান 6 বিটস। কেউ যদি এটাকে 5 বিট দিয়ে রিপ্রেজেন্ট করে, ডেফিনেটলি ইট উইল লুজ সাম ইনফরমেশন। এটা লসি ইনফরমেশন হবে, লসি কম্প্রেশন হবে, ইট উইল নট বি এ লসলেস কম্প্রেশন। এটাকে যদি 6 বিটের চেয়ে কম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে ইট উইল লুজ সাম ইনফরমেশন। ঠিক আছে, যেটা টেক্সট কম্প্রেশনের ক্ষেত্রে যেটা খুব সেনসিটিভ বিষয়। ফলে ছোট্ট একটা ক্যালকুলেশন আমরা বের করেছি, কিন্তু সেটার কত ভার্সেটাইল একটা ইমপ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। রিডান্ডেন্ট বিট বুঝতে পারতেছি, রিডান্ডেন্ট বিট বুঝতে পারলে আমরা বুঝতে যে কতগুলো বিট আসলে কমানো যেতে পারতো। আরেকটা জিনিস বুঝতে পারছি যে এটাকে কতটুকু কমানো উচিত ফর লসি, সরি লসলেস কম্প্রেশন। এর চেয়ে বেশি যদি কম্প্রেশন হয়, তাহলে কি হবে, we are going to lose some valuable information. So this is the beauty of তোমার এনট্রপি। এই ছোট্ট এই টার্মটা, এটা খুব ইম্পর্টেন্স হচ্ছে এখানে। এবার আসো আমরা সামনে ফার্দার যাই। এবার কিছু এক্সাম্পল আমরা দেখবো। এক্সাম্পল অফ টেক্সট কোডিং। প্রথমটা রান লিঙ্ক এনকোডিং, খুব সিম্পল একটা এনকোডিং স্কিম। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি টেক্সট মেসেজগুলো এরকম হয় যে সেখানে রিপিটেটিভ প্যাটার্ন আছে, কতগুলো লেটার বারবার রিপিট করতেছে, কতগুলো লেটার বারবার রিপিট করতেছে, কতগুলো লেটার বারবার রিপিট করতেছে, এগুলাকে খুব সহজভাবে এভাবে রিপ্রেজেন্ট করা যায় যে আমরা যেখানে রিপিটেটিভ প্যাটার্ন আছে 4টা জায়গায় 4 রিপ্রেজেন্ট করব। টিই এখানে কোনো রিপিটেটিভ প্যাটার্ন নাই। বিবি যদি এটা আসে 2বি লেখা যেত, বাট 2বি লেখা আছে, বিবি লেখা, একই স্পেস নেয়। ফলে এখানে আমরা কোনো কম্প্রেশন করতে পারবো না। সিঙ্গেল বা ডবল ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা কোনো কম্প্রেশন করি না। কিন্তু এইচ যখন 5 বার এসেছে 5 5h, সি এর পরে 3a যখন 3 বার এসেছে 3a, আচ্ছা সি যখন 4 বার এসেছে 4c। এভাবে 22টা লেটারে যায় 14টা লেটার করে। যদিও জিনিসটা খুব বেশি না, মনে হচ্ছে খুব সহজ, কিন্তু তারপরে ইট ইজ স্টিল ইন ইউজ। এটা ইমেজ কম্প্রেশনে যেটা খুব বেশি ইউজ হয়, কিন্তু টেক্সট কম্প্রেশনে বিশেষ করে যখন আমরা ফ্যাক্স পাঠাইতাম, ফ্যাক্সে যে ডাটাগুলো জেনারেট করতো 10 একটা প্যাটার্ন জেনারেট করতো,
সেই প্যাটার্ন গুলো স্ট্রিং অফ 1, স্ট্রিং অফ 0 সেগুলোকে আমরা খুব সহজে এভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম। ফলে আমরা অনেক বেশি হায়ার একটা কম্প্রেশন পাবো, বিশেষ করে স্ক্যান্ড ডকুমেন্ট বা ফ্যাক্স করা যে সমস্ত ডকুমেন্ট গুলো আছে সেই সমস্ত ক্ষেত্রে। সব ক্ষেত্রে পাবো তা না, বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যাবে। যেখানে এলিমেন্ট আছে, যেখানে 1 আছে সেখানে একরকম আসবে, যেখানে কিছু নাই সেখানে 0 আসবে স্ক্যান ডকুমেন্ট গুলা বা ফ্যাক্সে। ফলে সেখানে আমরা এই ধরনের কম্প্রেশন গুলো ইউজ করতে পারি। আর ইমেজ কম্প্রেশন তো অবশ্যই পারি। তো এটা খুব সিম্পল একটা ওয়ে, বাট স্টিল এটা লসলেস। কেউ যদি এই জিনিসটা পায় খুব সহজে এই জিনিসটা করতে পারবে, এটা পাওয়া সম্ভব। তো very high compression rates can be achieved with this simple technique, when long sequence of same character occur, কখনো কখনো সেটা হতে পারে। এরপরে আমরা দেখি ফিক্সড লেংথ এনকোডিং। ফিক্সড লেংথ এনকোডিংটা কেমন? এখানে আমরা একটা ক্যারেক্টার বা মেসেজ পাচ্ছি কনসিস্টেড অফ ক্যারেক্টারস অ্যাব্রাকাডাব্রা। এখানে আমরা কিছু অ্যাজাম্পশন ধরে নিচ্ছি, যেখানে যে ট্রান্সমিটারটা আছে যে অ্যাব্রাকাডাব্রাটা পাঠাবে, আর যে রিসিভার আছে তাদের কাছে আমরা একটা কনস্ট্রেইন্ট বলে দিচ্ছি যে ট্রান্সমিটিং সাইডটা এ থেকে বড় হাতের জেড এর ভিতরে কিছু পাঠাবে, অন্য কিছু না। এটাও এ থেকে বড় হাতের জেড পর্যন্ত কিছু একটা এক্সপেক্ট করতেছে, অন্য কিছু না। এই কনস্ট্যান্টটা দিয়ে দেওয়া হবে, ফলে তাদের অ্যালফাবেট সাইজটা হচ্ছে 26টা ডিফারেন্ট লেটারকে বা সিম্বলকে বা ক্যারেক্টারকে তাকে রিপ্রেজেন্ট করতে হবে। 26টা ডিফারেন্ট লেটারকে ইউজ করতে গেলে কত লাগে আমরা এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বের করে ফেলতে পারি। পূর্ণ সংখ্যা করার জন্য সেল ইউজ করতে পারি, তাই না? আমরা খুব সহজে এটা বলতে পারি 4 বিট দিয়ে আসলে, যেমন 1 বিট দিয়ে 2টা জিনিস বোঝানো যায়, 2 বিট দিয়ে 4টা জিনিস বোঝানো যায়, 3 বিট দিয়ে 8টা জিনিস বোঝানো যায়, 4 বিট দিয়ে 2 টু দি পাওয়ার 4টা জিনিসকে বোঝানো যায়, 5 বিট দিয়ে 2 টু দি পাওয়ার 5টা জিনিসকে বোঝানো যায়। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 6, এবং 26 হচ্ছে ইন বিটুইন। সো 4টা বেশি বিট লাগবে 5, 2 টু দি পাওয়ার 5 বা 5 বিট দিয়ে এই প্রত্যেকটা সিম্বলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। তার একটা পদ্ধতি এরকম হতে পারে যে আমরা প্রথম লেটার এ কে 1 নাম্বার হিসেবে, তার সিরিয়াল নাম্বার হিসেবে 5টা বিট রিপ্রেজেন্ট করলাম, 2 কে বা বি কে তার 2 নাম্বার সিরিয়াল হিসেবে এরকম 5টা বিট রিপ্রেজেন্ট করলাম, যেটা আসলে ইকুইভ্যালেন্ট টু বাইনারি ইকুইভ্যালেন্ট টু 2। আর কে আমরা কি করলাম, আর কে আমরা যেহেতু সেটা 18 নম্বর লেটার, তার সিরিয়াল নাম্বারটাকে এনকোড করে দিলাম। তাহলে কিন্তু হবে যে আমার 18 নম্বর লেটারটা পাঠাইছি বা বাইনারি এই নাম্বারটা পাঠিয়ে দিলে রিসিভার বুঝতে পারবে যে আসলে আর পাঠানো হয়েছে। তখন সে একটা ডিকশনারি ইউজ করবে যে কোনটাকে সে ডিসপ্লে করাবে, এখন কোনটা এখন সে বুঝে নিবে যে আসলে কাছে কি পাঠানো হয়েছে। তো এইভাবে কে হচ্ছে 13 নম্বর, সেখানে 13 নম্বর বাইনারি আমরা 13 এর বাইনারি যে বাইনারি ইকুইভ্যালেন্ট আছে সেটা ইউজ করলাম। ডি হচ্ছে 4 নম্বর, 4 এর যে বাইনারি ইকুইভ্যালেন্ট আছে সেটা। এখন কিভাবে এনকোডিং হচ্ছে, এই জায়গায় তার ইন্ডেক্স নাম্বারটাকে পাঠাচ্ছে, কত নাম্বার ক্যারেক্টারটা আমরা পাঠাচ্ছি সেটা আসলে বলে দিলাম। এর জায়গায় তার ইন্ডেক্সটাকে পাঠাচ্ছে, আর এর জায়গায় তার ইন্ডেক্সটাকে পাঠাচ্ছে, এন্ড সো অন। ফলে আমরা এখানে যে 11টা ইলেভেন ক্যারেক্টার আছে সেটাকে 55 বিট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখানে ফিক্স লেংথ কে কতবার আসছে সেটার প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয় নাই। ঠিক আছে, কে কতবার কোন ক্যারেক্টারটা কতবার রিপিট হচ্ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট না হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো লেটার বারবার এসেছে, এই অনেকবার এসেছে, তারপরে এরকম অন্য কিছু ক্যারেক্টার গুলো আসছে। তো আমরা যদি ভ্যারিয়েবল লেংথ এনকোডিং করতে চাই তখন দেখা যায় কি যেগুলো বারবার রিপিট করেছে, বারবার সিকোয়েন্স এসেছে, সেগুলো যদি কম বিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে তাদের প্রবাবিলিটি অফ অকারেন্সের উপর বেস করে যদি আমরা সেগুলোকে কম বিট দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে কি হবে, যেগুলো প্রবাবিলিটি বেশি সেগুলো ইনফরমেশন কন্টেন্ট কম হবে। একটু আগে তোমরা ইনফরমেশন থিওরিতে পড়ে আসছে, যেগুলো প্রবাবিলিটি বেশি তাদের ইনফরমেশন কম, কন্টেন্ট কম, মানে কি তাদেরকে লেস নাম্বার অফ বিট দিয়ে রিপ্রেজেন্ট করা সম্ভব। এই যে ইনফরমেশন থিওরিটাকে এখন আমরা কাজে লাগানো শুরু করলাম, যেগুলো প্রবাবিলিটি বেশি তাদেরকে লেস নাম্বার অফ বিট দিয়ে রিপ্রেজেন্ট করব, যেগুলো প্রবাবিলিটি কম তাদেরকে লার্জার নাম্বার অফ বিট দিয়ে রিপ্রেজেন্ট করব,
যদি এই কাজটা করি দেন উই আর গোয়িং টু গেট এ কম্প্রেসড ডাটা। আমরা এখান থেকে কম্প্রেস একটা ডাটা রিপ্রেজেন্টেশন পাবো। সেটা হচ্ছে আমাদের প্রথম অ্যাপ্লিকেশন অফ ইনফরমেশন থিওরি, সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখেছি। সাপোজ আমরা যে এটা আসছিল আমাদের অ্যাব্রাকাডাব্রাতে, যে ডেটাগুলো আসছে তাদের ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স গুলো আমরা বের করে ফেললাম। ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স গুলো বের করে ফেললাম। দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি যেটা আসছে সেটাকে সবচেয়ে কম সংখ্যক বিট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তার চেয়ে বেশি যেটা আসছে সেটা ধরো প্রথমে 0 একটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এখন এরপরে একটা বিট তো আরো একটা ইউজ করার অপশন থাকে, নেক্সট হায়ার যেই ফ্রিকোয়েন্সিটা আছে তাকে আমরা ইউজ করলাম। এরপরে আর এক বিট দিয়ে কাউকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না, ফলে আমরা নেক্সট যে হায়ার ফ্রিকোয়েন্সি নেক্সট যে লোয়ার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স আছে, ঠিক আছে, সেটাকে আমরা 2 বিটে যে কোনো একটা ছোট বাইট হতে পারছে 00, তারপরে আমরা 01 ইউজ করতে পারতাম 11, যদি আরো একটা আসতো লেটার সেটাকে আমরা 00 দিয়ে দেখাতাম। যদি আরেকটা বেশি আসতো তখন 2 বিট দিয়ে কুলাইতো না, তখন 3 বিট চলে আসতো। এইভাবে করে আমরা এটাকে রিপ্রেজেন্টেশন নিলাম। এই রিপ্রেজেন্টেশনটা ইজ বেসড অন এনট্রপি না, ইনফরমেশন থিওরি। যার ফ্রিকোয়েন্সি বা প্রবাবিলিটি অফ অকারেন্স যত বেশি তার ইনফরমেশন কন্টেন্ট তত কম, ফলে আমরা সেইভাবে সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। হ্যাঁ, হুবহু আমরা এই সূত্রটা মানিনি, log 2 অফ 1/p, এই সূত্রটা হুবহু মানিনি, তাহলে আমরা এখানে একটু ডিফারেন্ট কিছু পেতাম। বাট একটা জিনিস মেনেছি যে যার প্রবাবিলিটি বেশি তার ইনফরমেশন কন্টেন্ট কম, সেটা আমরা মেনেছি। তো সেটার জন্য আমরা দেখতে পাবো যে এটা আসলে a এর জন্য যদি 0 ইউজ করে, কেউ b এর জন্য 1 ইউজ করে, এইভাবে যদি করে এটাকে মাচ মোর লেস একটা কম্প্যাক্ট ফরম্যাটে এটাকে রিপ্রেজেন্ট করা সম্ভব। ঠিক আছে, কয়টা বিট লাগলো দেখো, এখানে আমরা খুব সহজে বের করতে পারি। যেটা আসছে 5, 5 আসছে একটা বিট দিয়ে ইউজ করেছে, ঠিক আছে। 5 ইনটু 1 লাগছে 5, লাগছে 1 বিট, ঠিক আছে, কতবার আসছে। আচ্ছা, বি এসছে 2 বার, 2 ইনটু 1 বিট, কারণ বি মানে আছে 1 বিট। আচ্ছা, আর এসছে 2 বার এবং 2 বার 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, 2 ইনটু 4। এসছে একবার 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, 1 ইনটু 2। দিয়ে এসছে একবার 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, 1 ইনটু 2। ফলে তাদের প্রথম টোটাল নাম্বার অফ বিট কত হলো, 5 আর 2 7, 5 2, তারপরে 8 2 2, 5 আর 2 7 আর 8 15 আর 4 19 টা বিট, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ভুল করছি, সেটা হলো কি 2 ইনটু 2 হবে, আর এটা হবে 4, কারণ দুইটা বিট এই যে 2 যে এসছে 2 বার এসেছে এই জায়গাটা, ফলে should be true। 2 বার এসেছে 2 বিট, আর এর 2 বিট, ফলে এটা 4, ফলে এটা হবে 4, 2 5 আর 2 7 আর 4 11 আর 4 15, 15 বিট দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, অথবা এখানে 15 নিতে পারতাম। 1 2 4 5 7 8 10 আর 5টা 15টা বিট দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ঠিক আছে। আগে ছিল 55টা বিট, এখন পর্যন্ত 15 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। কিন্তু এইখানে ছোট্ট একটা প্রবলেম রয়ে গেছে, যদি আমরা শুধু এটাকে হুবহু ফলো করি, এই যে এদের কিন্তু পার্থক্য করার প্রয়োজন। নতবা তো এখানে যেমন এটা 0 পাঠাইছি, তারপর একটা স্পেস দিছি, তারপরে 1 দিয়েছি, তাহলে এখানে বাই ডিফল্ট আরো একটা জিনিসকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হচ্ছে, সেটা স্পেসটাকে জন্য আইডেন্টিফাই করতে হবে। এখানে আরেকটা জিনিস যোগ করতে হবে, স্পেস। স্পেস কতবার এখানে দিব, যতগুলো আছে এখানে একটা স্পেস আনতে হবে, এখানে একটা স্পেস দিতে 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 হবে, প্রত্যেকটার পর একটা স্পেস দিতে হবে, তাই না? সেভাবে আমরা স্পেসটাকে এখানে ইনপুট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে দেখা যাবে স্পেস যেটা আসছে সেটা আসলে 10 বার এসেছে, কারণ 10টা ডিফারেন্ট সেপারেটর, সেটাকে আমরা 1 নাম্বার কোড দিতাম। ওইভাবে করে একটু ডিফারেন্ট ওয়েতে করতে হতো, ফলে বিট সংখ্যা আরেকটু বাড়তো, যাতে একটা নতুন স্পেসকে অ্যাড করার জন্য আমাদেরকে জায়গা দিতে হচ্ছে, তাই না? নতুবা আমরা বুঝবো কি করে যে এখানে প্রথমে 0 আসছে, এই 0টা দিয়ে এ বোঝাচ্ছে,
তারপরে এখানে ওয়ানটা দিয়ে যেমন বি বোঝাচ্ছে এটা বুঝলাম। এই যে 0 1 আসছে এই দুটাকে যে একসাথে ধরতে হবে না, এটাকে নতুবা আমি তো এটা বলতে পারতাম এটা এ এটা বি। এই যে কনফিউশনটা চলে আসতেছে এটা দূর করার জন্য আমাদেরকে আরো ইন এডিশন কিছু সেপারেটরকে ইনপুট করতে হয়, ফলে আমাদের দেখা যাবে সেই সেপারেটরের জন্য আরো বিট সংখ্যা বেড়ে যাবে। মিনিমাম যদি 1 বিট দিয়ে করি আরো 10টা বিট তো কমপক্ষে বাড়বেই, তাই না? এইভাবে করে আমরা দেখবো যে সেপারেটরকে ইনপুট করার জন্য আমাদেরকে কিছু নতুন বুদ্ধিমত্তা যোগ করতে হয়। এই প্রবলেমটা সলভ হইতো যদি আমরা এই পদ্ধতিটা নিতাম, যেমন পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি। Variable length encoding with a property known as prefix property, তাদেরকে prefix encoding বলা হয়। তো ambiguity can be avoided, ঠিক আছে, if attention is paid that no code starts with a bit sequence of another code। এই যদি এরকম হয় যে সমস্ত কোডগুলো এখানে আমরা জেনেছি অ্যাড করেছি, এই যেখানে কোডগুলো আছে, ঠিক আছে, যেই লার্জার কোডগুলো আছে এখানে কতগুলো 2 বিটের কোড আছে, কতগুলো 3 বিটের কোড আছে। যে লার্জার কোডগুলো আছে, ঠিক আছে, 2 বিটের কোডগুলো তো একজনের সাথে একজনের মিলেই না, খুব ভালো কথা, কিন্তু যে লার্জার কোডগুলো আছে 2 বিটের চেয়ে বেশি, তাদের যে প্রিফিক্স, তাদের যে প্রাথমিক অংশগুলো আছে, দে শুড নট বি সেম। কোনো কোনো লোয়ার যেই এনকোডিং যে ক্যারেক্টার গুলো এনকোডিং আছে তাদের সাথে মিলে যাবে না। যেমন এখানে 0 1 কোথাও ইউজ করা হয়নি, ঠিক আছে। নো কোড স্টার্টস উইথ দ্য বিট সিকোয়েন্স অফ অ্যানাদার কোড। অ্যানাদার স্মলার কোড বললে একটু ভালো হতো। স্মলার কোড যেগুলো আছে, এই যে 3টা স্মলার কোড, এগুলা লার্জার কোডগুলো শুরুতে নাই, ফলে আমাদেরকে আর একটু যেতে হবে ডিকোড করতে গেলে। সেটার একটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিফিক্স কোড হইলে কত সুবিধা। যে আমরা হ্যাঁ এই কে 5 বার এসেছে, ঠিক আছে, একে গুরুত্ব দিলাম, কিন্তু একে এমন ভাবে ইনপুট করেছি বিট সংখ্যা কমই রেখেছি, কমই রেখেছি, প্রথম দিকের গুলাকে 2টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করেছি, 1 বিট দিয়ে না রিপ্রেজেন্ট করে। এখন যে 2টা বিট, এই জিনিসটা পাইলেন কোথায় স্যার? হ্যাঁ এই পাইটা পাইছি পরের পৃষ্ঠা থেকে, সেটা আমরা পরে দেখাবো, কিন্তু এটা পেলে কি লাভ সেটা আগে দেখাচ্ছি, কিভাবে পাইছি সেটা পরের পৃষ্ঠায় আছে, হ্যাঁ পরের স্লাইডে আছে। এ কে আমরা 1 1 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, বি কে 0 0, আর কে 1 0, কে কে এত এবং এত। যদি এভাবে করি খুব ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করো। যখন আমরা এ এসেছে ট্রান্সমিটিং সাইডে কি অপারেশন হচ্ছে দেখো, এ যখন আসে তখন আমরা 1 1 পাঠাই, এরপরে যখন বি আসে 0 0 পাঠাই, যখন আর আসে 1 0 পাঠাই। কেন এটা পাঠাচ্ছি? কারণ আর কি 1 0 দিয়ে দিস ইজ দ্য ডিকশনারি। এখন আমরা ডিকশনারি কি জিনিস চিনতে পারছি, এবং এই ডিকশনারিটা হচ্ছে স্ট্যাটিক ডিকশনারি। এখানে যেহেতু এই জিনিসগুলো পাঠানো হচ্ছে শুধু, এবং রিসিভার সাইডে এগুলো আশা করতেছে, ফলে দিস ইজ এ স্ট্যাটিক ডিকশনারি। তো এই ডিকশনারিটা ট্রান্সমিটিং সাইডেও থাকবে, রিসিভিং সাইডেও থাকবে, এবং এই ডিকশনারিটা পাঠানো প্রয়োজন নাই, কিংবা পাঠাইলে প্রথমবার একবার পাঠানো যাবে, আর পাঠানো দরকার হবে না। এই পুরো মেসেজে প্রত্যেকটার সাথে সাথে ডিকশনারিটা পাঠানো দরকার। তো এর জন্য আমরা এখান থেকে এনকোড করে নিলাম, বি এর জন্য, আর এর জন্য, and so on. So receiving side we have this bit sequence. যখন রিসিভিং সাইডে এই বিট সিকোয়েন্সটা এসে পৌঁছালো, তখন সে কি করবে? ফার্স্টে দেখবে 1, একটা 1 পাওয়ার পর সে দেখবে যে আসলে আমার কোড বুকে 1 নামে কেউ আছে কিনা, না 1 নামে তো কেউ নাই। তখন সে নেক্সট আরেকটা বিট অ্যাপেন্ড করবে, আবার চেক করে দেখবে 1 1 অ্যাপেন্ড করলো, সে বলে এবার দেখি এই 1 1 দিয়ে কোনো কোড বুকের কাউকে বোঝায় কিনা। তখন সে দেখবে যে হ্যাঁ 1 1 নামে একটা এন্ট্রি আছে এ, ফলে সে রিসিভিং সাইডে এই দুইটা 1 1 এ দিয়ে এ এন্ট্রি দিবে, এবং এই 1 1 এর কাজটা সে মনে করবে শেষ। এবার একটা নতুন জিরো নিবে, জিরো নিয়ে দেখবে যে আচ্ছা আমার বুকে জিরো নামে, কোড বুকে জিরো নামে কেউ আছে কিনা, না। তারপরে সে পরেরটাকে অ্যাপেন্ড করবে 0 0 0 0 নামে দেখবে হ্যাঁ 0 0 নামে তো বি আছে, মানে এটা কাজ শেষ বি। সে নতুন করে অ্যাপেন্ড করবে কাকে? পরবর্তী যে লেটারটা আছে সেই 1 নিয়ে দেখবে যে এখানে কেউ আছে কিনা, নাই। 1 0 কে সে নিবে, সে দেখতে পাবে যে 1 0 নামে তো একজন আছে, সেটা হচ্ছে আর। এভাবে সে ডিকোড করা শুরু করবে, এই আর এর কাজ শেষ তো এটার কাজ শেষ। এবার সে আবার নতুন 1 নিবে, ঠিক আছে, দেখবে যে 1 নামে কেউ আছে কিনা, নাই। আরেকটা 1 নিল, 1 1 হ্যাঁ আছে, সেটাকে ডিকোড করা শেষ। এবার যখন সে পরবর্তী জিরোটা আসবে, সেই জিরোটা দেখবে যে কোড বুকে কেউ এই নামে আছে কিনা, না নাই। আচ্ছা ঠিক আছে, আরেকটা পরের ওয়ানটা অ্যাপেন্ড করলো,
অ্যাপেন্ড করার পরে দেখবো যে 01 নামে কেউ আছে কিনা, নাই। আচ্ছা, তাহলে সে আরো একটা 0 অ্যাপেন্ড করবে, 010। হ্যাঁ, 010 অ্যাপেন্ড করার পরে সে দেখতে হবে আরে এই নামে তো একজন আছে, সেটা তো কে। দিস ইজ হাউ ইট ইজ ডিকোডেড উইদাউট এনি সেপারেটর। ফলে আলাদা করে তোমাদের সেপারেটরকে এনকোড করার কোনো প্রয়োজন নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 24টা বিট দিয়ে, ঠিক আছে, যদি আমরা ভেরিয়েবল এনকোডিং করি, ওই 55 বিটের মেসেজটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি। 55 বিট কোথা থেকে আসলো? ওই যে আমাদের 11টা বিট আছে এখানে, আমরা যদি ফিক্সড লেন্থ এনকোডিং করতাম, প্রত্যেকটাকে 5 বিট দিয়ে রাখতাম, তাহলে 55 বিট প্রয়োজন হতো, 5 11 55, সেটাকে আমরা মাত্র 24টা বিট দিয়ে খুব এফিশিয়েন্ট ওয়েতে উইদাউট এনি সেপারেটর এনকোডিং আমরা দেখাতে পারি। দিস ইজ দ্য বিউটি অফ ভ্যারিয়েন্ট লেংথ এনকোডিং। এবং এই বুদ্ধিটা আমার মাথায় আসতো কি করে? দিস ইজ দ্য কন্ট্রিবিউশন, দিস ইজ দ্য আমাদের ইনফরমেশন থিওরি যে জ্ঞানটা আমরা অর্জন করেছি, সেটা গুরুত্বটা এখানে, তাই না? এরপরে আমরা আর সামনে যেতে পারি। যে এখন চাইলে স্যার এই 1 মিনিট তো পজ দিচ্ছি। আচ্ছা, তো এটা কিভাবে আসলো, হ্যাঁ, সেটা আমরা একটা পদ্ধতি দেখে নিই আজকে একটু পর্যন্ত করি at least। এই এই প্যাটার্নটা আমরা কিভাবে পেলাম, এটা হয়তো বা কারো কারো মনে আগ্রহটা তৈরি হচ্ছে। দেখো, সেটা হচ্ছে শ্যানন ফ্যানো কোডিং। শ্যানন ফ্যানো কোডিংটা এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আহ, যতগুলো লেটার ছিল, ঠিক আছে, যতগুলো লেটার ছিল এ বি আর কে ডি উইথ দেয়ার অকারেন্স, আমরা সেটাকে এক জায়গায় রেকর্ড করেছি। অ্যাপ্রা এখানে টোটাল 5টা ডিফারেন্ট লেটার এসেছে এবং টোটাল তাদের সংখ্যা ছিল 11টা, ঠিক আছে। তো সেগুলাকে আমরা এই ট্রিটা গঠন করার আগে প্রথমে এ কতবার এসেছে অ্যাপ্রাকাটাতে, আর কতবার এসেছে, বি কতবার এসেছে, কে কতবার এসেছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি, ডি কতবার এসেছে, এবং তাদেরকে ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজিয়েছি। সবচেয়ে যেটা বেশি এসেছে সেটা সবচেয়ে উপরে, তারপরে যেটা লোয়ার এসেছে, তারপরে যেটা লোয়ার এসেছে, তারপরে লোয়ার এসেছে, তারপর লোয়ার এসেছে, এইভাবে করে আমরা দেখে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার যখন সাজিয়ে নিয়েছি, দেখো যে টোটাল এখানে ক্যারেক্টারের সংখ্যা কত। টোটাল ক্যারেক্টারের সংখ্যা হচ্ছে 5টা। আমরা এদেরকে 2 ভাগ করব যতটুকু সম্ভব, উপরের ভাগ নিচের ভাগ যাতে সমান সমান হয়, বা সমানের কাছাকাছি। 5টা হইলে তো 2 গ্রুপে 3টা 3টা করে 6টা ফেলানো যাবে না, বা 2টা 2টা করে 6টা ফেলানো যাবে না। তখন আমরা করি কি, একটা গ্রুপে 2টা পড়বে, আরেকটা গ্রুপে 3টা পড়বে। এই যে 6টা, টোটাল 11টা গ্রুপকে আমরা 2টা ভাগে ভাগ করলাম। একটা গ্রুপে 3টা লেটারকে দিয়ে দিলাম, আরেকটা গ্রুপে 4টা লেটার, সরি 2টা লেটারকে দিলাম, একটা 3টা, একটা 2টা। চেষ্টা করতাম যদি ইভেন হতো তাহলে 2টাতেই 3টা 3টা করে দিতে। যখন পারতেছি না, একটাতে 2টা, একটাতে 3টা। এখন এরকম হতে পারতো যে স্যার উপরে 3টা করতেন, আবার পরে 2টা আলাদা করতেন, সেটাও করা যেত। কিন্তু সাথে সাথে আমরা একটা জিনিস মাথায় রাখতেছি, যাতে করে কি হয়, এদের প্রবাবিলিটি ডিফারেন্সটা অনেক বেশি না হয়, কিন্তু মিনিমাইজ হয়। উপরে 2টা প্রবাবিলিটি বেশি ছিল, এদেরকে সেজন্য আমরা 7 করেছি। যদি এটার সঙ্গে বিটাকেও নিয়ে আসতাম, দেখা যাচ্ছে এই 2টা মিলে 3টা মিলে হচ্ছে 9 চলে আসতো, আর এই পাশে চলে আসতো মাত্র 2। যদি অপশন থাকে আমরা এই ইয়েটাকেও কাছাকাছি রাখার চেষ্টা করব। তাদের অকারেন্স ইন দ্যাট ফ্রিকোয়েন্সি বলা হয়, ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি, সেগুলোকেও আমরা ব্যালেন্স করব। দুই পাশে যাতে সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়, 2টা গ্রুপে যাতে সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 2টা গ্রুপে সমানভাবে ক্যারেক্টারগুলোকে ডিস্ট্রিবিউট করব, যতগুলো ক্যারেক্টার দিয়ে আমাদের মেসেজটা তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে 5টা হতে 2 ভাগে, একটা ভাগে 2টা পড়বে, আরেকটা ভাগে 3টা পড়বে, এটা যেমন আছে। তারপরে যেটা দ্বিতীয়টা খেয়াল করবো, যে আচ্ছা ব্যালেন্স করে গেলাম, যেমন ফ্রিকোয়েন্সি অকারেন্সের দিক থেকে যাতে ব্যালেন্স মোটামুটি হয়, সেটাও আমরা করার চেষ্টা করবো। সেটা করার জন্য খুব বেশি বুদ্ধি করার দরকার নেই, যে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছি, উপর থেকে কয়টা নিব সেটা যদি ঠিক করি, নিচের থেকে কয়টা নিব, তাহলেই আমাদের এই জিনিসটাও ব্যালেন্সটা মেনটেন হয়ে যায়। প্রথমে এই কাজটা করা হলো যে সবগুলো একটা রুট নোট তৈরি করা হয় ফ্যানন ফ্যানন কোডিং এ। এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। আমরা হাফম্যান কোডিং এ তোমরা যেটা 3 টু তে শিখছো সেটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, আর এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ শ্যানন ফ্যানো কোডিং।
প্রিফিক্স কোডিং পদ্ধতি, যেটা যে ডাটাটাকে আমরা যতগুলো মেসেজকে আমরা ইনপুট করতে চাই সেই মেসেজগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। কিভাবে ভাগ করলাম? তাদেরকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিয়েছি। তারপরে ক্যারেক্টারের সংখ্যা অনুযায়ী যতগুলা মেম্বার আছে এখানে তাদেরকে দুইটা স্ট্রিমে সমান ভাগে ভাগ করে দিয়েছি যতটুকু সম্ভব। ভাগ করার সময় আরেকটা জিনিস মাথায় খেয়াল রেখেছি, যাতে করে যতটুকু সম্ভব এদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা মিনিমাইজ করা যায়, ডিফারেন্স অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মিনিমাইজ করা যায়। আচ্ছা, এবার যখন গ্রুপটা ভাগ হয়ে গেল, এখানে মাত্র দুইটা এলিমেন্ট আছে, এখান থেকে মাত্র দুইটা, প্রত্যেকটা যতক্ষণ পর্যন্ত এটা থামবে না প্রত্যেকটাতে মাত্র করে একটা করে এলিমেন্ট আসবে। এটা দুইটা এলিমেন্টকে ভাগ করে দিলাম, ঠিক আছে। যেখানে ইচ্ছে করলে এখানে লেখা যেত এ এসেছে 5 বার আর এসেছে 2 বার। এরপরে যেটা নিচের যে ব্রাঞ্চটা আছে এটাকেও আমরা দুইটা ভাগে ভাগ করলাম। উপরে একটা, এর পরের স্টেজে যায় বি একটা গ্রুপ হয়ে গেল, আর কেডি কেডি একটা গ্রুপ হয়ে গেল কেডি। তারপরে পরের স্টেজে প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা ব্রাঞ্চে রিপ্রেজেন্ট করা হয়েছে। এইভাবে আসলে শ্যানন ফ্যানো কোডিংটা করা হয়ে থাকে। যদি আমি তোমাদেরকে একটা অন্য একটা প্রবলেম দেই তাহলে তোমরা সেটা করতে পারবা। সাপোজ কমিশন, যদি এই জিনিসটাকে তোমাদেরকে আমি বলে দিই তোমরা শ্যানন ফ্যানন কোডিং দিয়ে করো, তাহলে এটা করতে গেলে কি করতে হবে? যতগুলা লেটার আছে তোমাদের সেগুলোকে আমরা কতবার ফ্রিকোয়েন্সি তাদের কত সেটা আমরা ফার্স্টে বের করব। সি এসেছে একবার, ও এসেছে দুবার, এভাবে করে আমরা প্রথমে তাদের ফ্রিকোয়েন্সি গুলোকে বের করব। এম এসেছে দুবার, তারপর আই এসেছে দুইবার, আগে পিছিয়ে এখন প্রথম না, প্রথমে শুধু কতগুলো আসছে তাই। এস এসেছে দুবার, আই চলে গেল, ও চলে গেল, এন আছে, এন এসেছে একবার। এই হচ্ছে টোটাল আমাদের কি যত লেটার এসেছে, এখানে দেখতে পাচ্ছি টোটাল 6টা লেটার এসেছে। এটাকে প্রথমে আমরা তাদের ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজিয়ে নিই। ডিসেন্ডিং অর্ডার সাজিয়ে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বেশি এগুলো এসেছে, সেটা হচ্ছে ধরো এসেছে কতগুলো দুইটা করে এসেছে আর কতগুলো একটা করে এসেছে, তাই না? সবচেয়ে আমরা এভাবেই রাখি। দুই, ও এসেছে দুবার, এম এসেছে দুবার, এস এসেছে দুবার, আই এসেছে দুবার। এটা কোনো ইউনিক হওয়া লাগবে তা না, শুধু প্রবাবিলিটি অর্ডারটা ঠিক থাকতে হবে। আচ্ছা, তারপরে সি এসেছে একবার, এন এসেছে একবার। এবার আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো এভাবে সাজানোর পরে। কিভাবে দুইটা ভাগে ভাগ করতেছি? যাতে দুইটা গ্রুপে সমান সংখ্যক ক্যারেক্টার হয়। যদি সমান সংখ্যক ক্যারেক্টার হয় তো খুব ভালো করে ফেলা যাবে এরকম। যদি না হয় তখন আমরা দেখবো উপরেরটাতে বেশি থাকবো না নিচেরটাতে বেশি থাকবো, সেটা দেখার সময় আমরা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্সটাকে গুরুত্ব দেবো। এই ক্ষেত্রে সমান হয়ে গেছে, আর কিছু চিন্তা করা লাগবে না, দুইটা গ্রুপ। তাহলে এখানে প্রথমে যেটা আসতো আমাদের এই লেটার গুলো আসতো, প্রথমে আসতো, আমি একটা যদি হোয়াইট বোর্ড নিয়ে নিই, এই জিনিসটা আমরা খেয়াল করি। ও এম এস আই সি এন, আমাদের একটা আসছিল ও এম এস আই সি, এগুলো সবগুলো দুইটা করেছিল প্রথম পেজগুলো, এগুলো একটা একটা করেছে। তাহলে তোমার টোটাল ডেটা কতগুলো ছিল? 2 2 4 8 10। তো এখানে আমরা লিখতে পারতাম যে ও এম এস আই সি এন, these are the characters, they are actually repeated 10 times। এরপর যখন দুইটা গ্রুপ করতাম শ্যানন ফ্যানো কোডিং এ, সেটা কি করতাম যে দুইটাকে এই তিনটা গ্রুপ একদিকে ওএমএস, ঠিক আছে, আর একটা গ্রুপ হচ্ছে আইসিএম। ওএমএস এর ভিতরে ওয়েটেজটা কত? 6, আইসিএম এর ওয়েটেজটা কত? 4। আচ্ছা, এবার আমরা দেখতে পাবো এগুলাকে আবার ফার্দার ভাগ করতে হবে। তো সেখানে আমরা দেখবো যে ভাগটা খুব সহজ, একটা ভাগে দুইটা পড়বে, একটা ভাগে তিনটা পড়বে, একটা পড়বে। ও এমএস, এমএস হচ্ছে 4, এটা হচ্ছে 2, বা এটা আর কোনো ফার্দার ডিভাইডেড হবে না। এখানে এম হচ্ছে একবার, এটা 2 তে
এটা চলে আসবে S2, আর এখানেও দুইটা ভাগে ভাগ হবে। প্রথমে আমরা I কে পেয়ে যাচ্ছি 2, CN দ্বারা 2, CN C এবং N কে পাচ্ছি। তো সাধারণত আমরা এই ক্ষেত্রে 1 0 গুলো ইচ্ছা মতো যা ইচ্ছে তাই দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে 1, এটা 0, কেউ যদি চায় এটাকে 0 এটা 1 দিবে, তাতে কোনো সমস্যা নেই। এটা 1 0 ইচ্ছা মতো দিতে পারে। তবে একটা প্যাটার্ন ফলো করা ভালো, যে কিন্তু শুধু মূল জিনিসটা হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করা ব্রাঞ্চগুলোকে। এটা 0, এটা 1, এটা 1, এটা 0। নট নেসেসারি সবগুলোকে এই পাশে 1, এগুলোকে 1 ই দিতে হবে, এটা কোনো প্রয়োজন নাই। জাস্ট দে শুড বি ডিস্টিংগুইশেবল। যদি এরকম একটা এনকোডিং হয় তখন আমরা ও কে আসলে কিভাবে দেখাতে পারবো? এই ও কে রিপ্রেজেন্ট করা যাবে 1 0 দিয়ে। ওটাকে রিপ্রেজেন্ট করা যাবে। আচ্ছা, আই কে কিভাবে 0 দেওয়া? 0 0 দিয়ে। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি শ্যানন ফেট অফ এনকোডিং। এইভাবে করে আসলে ইনফ্যাক্ট আমরা যে জিনিসটা পেয়েছি, আমরা দেখো যে আমরা এখানে আমরা ওই কোডিংটা পেয়েছি যে একটু আগে যেটা ইউজ করেছিলাম, যে তোমাদের এর জন্য এটা এটা 0 আর 1 ব্রাঞ্চ, তো এটাও ছিল এটা 0 আর 1 ব্রাঞ্চ। এটার সাথে আগের 1টাকে যোগ করে দিয়েছি। এ কে 1 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, আর কে 1 0 দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, ডি কে 0 0 দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। এটাও 0 ব্রাঞ্চ, এটাও 0 ব্রাঞ্চ, ঠিক আছে। আগের ব্রাঞ্চটা এখানে নিয়ে এসে দেখানো হচ্ছে। তারপর কে কে রিপ্রেজেন্ট করা হবে 0 1 0 দিয়ে, যে জিনিসটা একটু আগে আমরা ইউজ করেছি 0 1 1, আগের স্লাইডে ইউজ করেছি। তো দিস ইজ শ্যানন ফ্যানো কোডিং। দেখো আমরা 1 1 দিয়ে বুঝিয়েছিলাম এ কে, আচ্ছা 1 0 দিয়ে বোঝানো হয়েছিল আর কে, 0 দিয়ে দেখে বি কে বোঝানো হয়েছিল কে, 0 1 0 দিয়ে বোঝানো হয়েছে, আর ডি কে 0 1 1 দিয়ে বোঝানো হয়েছে। এই যে ভ্যালুটা কিভাবে জেনারেট করা হয়েছে শ্যানন ফ্যানো পদ্ধতিতে করা হয়েছে, সেটার সুবিধাটা কি আমরা এখানে দেখলাম। আজকে আমরা এতটুকুই রাখছি, যে আরেকটা প্রিফিক্স কোডিং সেটা আমরা শিখবো নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে হাফম্যান কোডিং টেকনিক। এটা আগের ক্লাসেও দেখেছো বা 3 2 তে একবার পড়ে আসছো, তো সেটা তোমাদের কাছে সহজ মনে হবে। এর ভিতরে কোনো কোশ্চেন আছে কি এখন? না থাকলে আমি ক্লাসটা এখন শেষ করতেছি, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। আজকেও 2টা অ্যাটেন্ডেন্স দিবা, এটা 2টা ক্লাসের টোটাল। ক্লাসটা এখানে শেষ হচ্ছে।